ভালো লাগছে। এর আগেও আমরা 25 তারিখ এখানে যুব মোর্চার উদ্যোগে এই ধরনের একটা মক পার্লামেন্ট করা হয়েছিল এবং আমরা মক পার্লামেন্ট এই ধরনের যে একটা মানে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির যে মস্তিষ্ক প্রস্তুত যে এই ধরনের মক পার্লামেন্ট যে আয়োজন, সত্যি এটা একটা আনন্দের বিষয় আমাদের জন্য। দেখুন, এই পার্লামেন্টকে ঘিরে যারা আজকে পার্টিসিপেন্ট এখানে করবে প্রায় 15 জন না 16 জনের মতো এখানে আছে। তো এদের মতো এই 1975 থেকে 1977 পর্যন্ত আমাদের ইমার্জেন্সির যে কালো দিনগুলো সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এসছে। এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না, তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে। তোমার জানার পর এখানে তর্ক বিতর্ক, এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে, একটা হচ্ছে ট্রেজারি বেঞ্চ, একটা অপোজিশন বেঞ্চ, এবং সেখানে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকেও আমার মনে হয় যে পুরস্কৃত করা হবে। তো এটা একটা অভিনব চেষ্টা। আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয়, বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময়, তাহলে একটা মানুষের জীবিত থাকাও কিন্তু সমস্যা। কাজে এটা আমাদের মানে ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই। আমরা এখানে আমরা সবাই জানি যে 1971-এ যে আমাদের যে ইলেকশন হয়েছিল, দ্য 5th পার্লামেন্টারি ইলেকশন, সেই 5th পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা, সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন 1971। সেখানে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং 10 মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রায়বেরেলি থেকে উনি জিতেছিলেন। কিন্তু ওনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি, উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন, আমরা সবাই জানি। সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনেন, অনেকগুলো বিষয় আছে, কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে ওই ওনার যে ইলেকশনে জিতেছিলেন সেটা নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার হয়। আমরা এই বিষয়গুলো আমরা জানি এবং সেখানে মেইন যে বিষয় কি, যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের সাহায্য নিয়ে উনি ইলেকশন জিতেছেন। এবং শুধু তাই নয়, আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে উনার যে ইলেকশন এজেন্ট, একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল সিনহা 12ই জুন 1975 উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল এন্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসেছে। আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যেটা 1951, সেখানে বলা হয়েছে, এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতা নির্বাচন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করবেন। সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নক করলেন এবং সেখানে গিয়ে যখন, এবং 6 বছরের জন্য, আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে 6 বছরের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল, তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন। সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণা আয়ার উনি তখন বললেন যে না, ঠিক আছে প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে, কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না। শুধু তাই নয়, ভোটিং রাইট এবং কোনো রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না, এবং সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না। তো সেই অবস্থার মধ্যে তখনই আমরা সবাই জানি তৎকালীন সময়ে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল, আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নাম করা একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে পরামর্শ করলেন
এবং রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদকে উনি প্রেশার করে সেই দিন 25শে জুন 1975 প্রেশার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি, এই কালো দিন, যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো, যে এই 50 বছর, কিন্তু 50 বছরে অনেকেই এখানে হয়তো জন্মই হয়নি। তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য মক পার্লামেন্ট, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা, সেই তবে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষের কাছেও জানাতে পারবেন সংবিধানের যে রক্ষা কবচ, যেটা আমার মাননীয় মন্ত্রী বললেন যে ডক্টর বি.আর. আম্বেদকর যে উনার নেতৃত্বে যে রক্ষা কবচ তৈরি হয়েছিল, তার উপর যে কুঠারাঘাত করেছেন, সেইগুলো আমাদের জানা দরকার। আমার মনে আছে সেই 1975-এ, সেটাও কাকতলীয়, 1975-এ আমি এলাহাবাদে আমি আসছিলাম মধ্যপ্রদেশ থেকে, একদম পূর্ণ যুবক আমি সভা, সেই দিশা নিয়ে কাজ করছেন। 45 জন মহিলাকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে এবং তারা সফলতার সঙ্গে তারা বিভিন্নভাবে বিভিন্ন এই মানে ড্রাইভারি পেশায় তারা সংযুক্ত হয়েছেন। আমার কাছে অনেক রয়েছে। আজকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য যেটা 6,000 টাকা 2 কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছে। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদেরকে 4 কিস্তিতে সেখানে 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার সেখানে করেছেন। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাতৃ এবং শিশু যারা রয়েছেন তাদের জন্য তাদের আলাদা সেপারেট একটা মানে হসপিটাল হবে, যেখানে আমাদের শিশু এবং মায়েদের আলাদাভাবে কেয়ার নেওয়া হবে। তো কাজেই আমাদের সেই রাজ্য সরকার সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের প্রায় 100 আসন বিশিষ্ট একটা শিশু এবং মাদের ইউনিট সেখানে প্রস্তাব না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখনই বলছিলেন, সেখানে কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই রাজ্যের যারা দুস্থ বয়স্ক মহিলারা রয়েছেন তাদের জন্য 3টি বৃদ্ধাশ্রম নির্মাণেরও সিদ্ধান্ত আমাদের করা হয়েছে। আপনারা লাখপতি দিদি মেয়েদেরকে সবসময় মহিলাদেরকে দাবিয়ে রাখার একটা প্রয়াস, কিন্তু আমাদের এই রাজ্যে লাখপতি দিদি আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এখন পর্যন্ত প্রায় 91,000-এর উপর লাখপতি দিদি আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়ে গেছে। আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আজকে টিএসআর ব্যাটালিয়ন থেকে শুরু করে পুলিশের চাকরির ক্ষেত্রে মহিলাদের অগ্রণী ভূমিকা, আজকে জেলা সভাধিপতি থেকে শুরু করে আমার সামনেই অনেক জেলা সভাপতিরা বসে রয়েছেন, আমাদের কর্পোরেটররা বসে রয়েছেন, তারা দৃঢ় প্রত্যয় নিয়ে এই রাজ্যের মহিলাদের উন্নয়নের লক্ষ্যে ওনারা কাজ করে যাচ্ছেন এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আত্মনির্ভর মহিলা, যেটা আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন, সেই দিশাতে কাজ করছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আজকের এই যে আমাদের মক পার্লামেন্ট, আমি তার সফলতা কামনা করছি এবং আগামী দিন এই মহিলা মোর্চার সংগঠন আরো দিনকে দিন শ্রীবৃদ্ধি হোক, সেই সফলতা কামনা করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। কোনো স্থান নেই আমাদের রাজ্যে, আমরা দেখেছি 25 বছর এক নারীতত্ত্ব স্থায়িত্ব সেখানে হয়েছিল, কিন্তু তারপর জনগণ তাদেরকে বিসর্জন দিয়েছে। তো স্বাভাবিকভাবে আজকের এই যে মক পার্লামেন্ট, আজকের যারা তরুণ প্রজন্ম, আগামী দিনের যুব সমাজ, তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার আহ্বান থাকবে এই অনুষ্ঠান যখন শুরু হবে, এই মক পার্লামেন্টের যারা বক্তব্য রাখবেন তারা তাদের বক্তব্য আগামী দিনে আমাদের তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে এবং ভবিষ্যতে রাষ্ট্র গঠন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের সংবিধানের প্রতিটি ধারা উপধারাকে রক্ষা করার জন্য আপনারাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাল মিলিয়ে সজাগ দৃষ্টি রেখে আপনারা এগিয়ে আসবেন। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি প্রত্যেককে